বলেছিল যে কিডনি লাগলে দিবে, ও দিবে, কিন্তু দোতলাটা লিখে দিতে হবে। আমি বলছি আচ্ছা ঠিক আছে। আমি একজন কিডনি পেশেন্ট, আমার বউকে আমি ঠিক মতো রাখতে পারি না। মানে যত ভুয়াবাজি, যত বানোয়াট কথাবার্তা বলে। এর আগেও আর একবারও ধরছি আমার ওয়াইফকে, এরকম মোবাইলে করছে আমার এক বন্ধুর সাথে। ধরার পর চুপচাপ, মোবাইলের দিকে এতই সে ঘাটাঘাটি করে, টিকটকের ভিতর ঢোকার পর থেকে যে একের পরে একজনের সাথে প্রেম করে। যখনই কারোর সাথে এসব হয় তখন ওর চেঞ্জ গিলা এগুলা বোঝা যায়, চ্যাটিং করতেছে। তেমন হচ্ছে তুমি কার সাথে চ্যাটিং করছো? তো বলছে তুমি করতে পারো না। আমি একজন কিডনি পেশেন্ট, আমার বউকে আমি ঠিক মতো রাখতে পারি না। আর কিডনি পেশেন্টের এটাই স্বাভাবিক, শুধু আমি না, প্রতিটা কিডনি যারা পেশেন্ট আছে। আমি অনেক দিন ধরে কিডনি পেশেন্ট। তাহলে এই অবস্থায় যদি আমি আমার বউ রাখতে পারি না, আমার বউ অনেক জায়গায় বলেছে শুনলাম যে হ্যাঁ ও আমাকে আমার চাহিদা মতো দিতে পারে না। সেই জায়গায় আর একজন প্রেমিকা বা একজন বউ নিয়ে সম্ভব? মানুষের পক্ষে সম্ভব সেটা? আপনারা কেউ পারবেন যে আপনার সব নাই, তারপরে আপনি আর একজনের বউ বিয়ে করবেন? মানে যত ভুয়াবাজি, যত বানোয়াট কথাবার্তা বলে, মানে তার মিডিয়ার কাছে বলে সে, তারা অভিনয় জানে, তারা মিথ্যা কথা জানে প্রচুর। তার বোন হচ্ছে এসব করাচ্ছে, তার বড় বোনটা। তার টাকা আছে, পাওয়ার আছে, অনেক কিছু আছে, যা খুশি সে তাই করাতে পারে। আমার কোন সময় আবার কি করবে, কোন সময় মেরে দিবে কিনা। আমার মা সবসময় ভয়ে থাকে যে তুই কলমা যাস না বা। আমি বলছি, আমার ওখানে বাড়ি, আমার নিজের বাড়ি, আমি ওখানে যাবো না কে? তোকে মেরে দিবে ওরা। ওরা খুব খারাপ মানুষ, সবাই জানে। কয়েকদিন পরে যখন বাড়িটা কমপ্লিট হয়ে গেল তখন ওকে আমি আবার বলেছিল যে কিডনি লাগলে দিবে, ও দিবে, কিন্তু দোতলাটা লিখে দিতে হবে। আমি বলছি আচ্ছা ঠিক আছে। কোনো কথাই আর এই বলি নাই। পরে ওকে আমি রেজিস্ট্রি করে দিয়ে দিছি দোতলাটা। মানে ওখানে ওই যে দান, যেটা দানপত্র হলে ওভাবে দান করে দিছি আর কি। দলিল মলিল সব আছে। দোতলা পুরাটা, যেটার দাম এখন 60 লাখ টাকার মতো আছে। তো দেওয়ার পরে বেশ, তারপরে ও কিডনি দিল। যখন কিডনির অপারেশন হলো, সেও দিল। তার মা বোন অনেক নিষেধ করছিল, তারপরে দিল। তখন আমাদের সম্পর্ক খুব ভালো। তারপরের থেকে দেখি যে আস্তে আস্তে ওর কেমন যেন মন মানসিকতা, মোবাইলের দিকে এতই সে মানে ঘাটাঘাটি করে। টিকটকের ভিতর যখন ঢুকলো, টিকটকের ভিতর ঢুকার পর থেকে যে একের পরে একজনের সাথে প্রেম করে। মানে এমন হয়েছে যে তার বউ থাইল্যান্ড থেকে, এলাকায় আপনি চিনবেন না, আমি যে বলছি এলাকার মানুষ চিনবে কাকে আমি বলতেছি, থাইল্যান্ড থেকে বাংলাদেশে চলে আসছে, ছাড়াছাড়ি হয়ে গেছে। সে এসে আমাকে যখন বলছে, তার ফুফাতো ভাই আমার আবার বন্ধু, সে যখন বলছে অনেক মোবাইল নাম্বার পাঠাচ্ছে, অনেক SMS, আমি এগুলো কি? কারণ ওর নাম্বারটা নাই, ও আরো 3টা নাম্বার দিয়ে ওর মায়ের কাছে গিয়ে গিয়ে এসব করে, আমার এখান থেকে করে, পার্লার থেকে বসে করে। আমি এটা জানতাম না। যাই হোক, ওই পরে আবারও আমি বললাম দেখেন, এর আগেও আর একবারও ধরছি আমার ওয়াইফকে, এরকম মোবাইলে করছে আমার এক বন্ধুর সাথে। তো কোনো সরিও বলে না, কোনো দুঃখ প্রকাশও করে না, ধরার পরে চুপচাপ। এই যে আপনি সংসার ভাঙতেছে আপনার স্বামী, মানে আমাদের কলমার একজন নামই লোকে, আপনার ওর হচ্ছে মান সম্মান আছে, আমার ওয়াইফের এটা নাই। ও কোনো দিনও এই যে এসব করতেছে যে আপনার স্বামীর সাথে। এখন তো আমি তো বলবোই, কোথায় ওর মার বাসার থেকে, গুলশান থেকে গেলে বসে বসে করতেছে। 8 দিন 10 দিন করে তখন থাকে। যখনই কারোর সাথে এসব হয় তখন ওর চেঞ্জ গিলা এগুলা বোঝা যায়। তো যাই হোক, এই ঘটনা যাওয়ার পরে কোনো সরি টরি কিছুই সে বলে না। তো লাস্টে যে ঘটনাটা এটাই বলি, যেটা নাকি আমার শাস্তি শুরু হয়েছে। এটা 3 বছর ধরে আমার বাসায় থাকে, রাজীব নামের, রিজবিতে চাকরি করে। ইনচার্জ ছিল ইয়ার আপনার কোয়ালিটি ইনচার্জ। তো তার একটা ছোট ছেলে আছে, বউ আছে। সে বউরে 3 মাস করে বাড়িতে রাখে, আর 1 মাস বা 15 দিন 20 দিন এমন করে এখানে রাখে, তাদের সুবিধার জন্য আর কি। তো তারা আজকে 1 বছর ধরে, এটা সব ওর কাছ থেকেই পরে সব শুনছি, কারণ এই 2 মাস যখন ছিলাম তখন সবই বলছে ও। তো আহ, যখন আমি একদিনকে শুয়ে আছি, দুজনে তিনজনে, ছেলে কম্পিউটার চালাই তো সবসময়, ও কম্পিউটার চালাচ্ছে, আর ওর রুমে আমরা দুজন শুয়ে আছি। ও করছে, আপনি চ্যাটিং করতেছে। আমি বলছি তুমি কার সাথে চ্যাটিং করছো? ও বলছে তুমি করতে পারো না। ডাইরেক্ট আমার এই কথা বলছে, তুমি করতে পারো না। আমার মনটা এত খারাপ হলো, কিছু বললাম না আর। এই খারাপ মন নিয়ে কতদিন, প্রায় 3 মাস মতো